बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नामदु सल्लल्लाहु अलैहि रसूल करीम अम्मा बाद। গত 5ই মে 2025 আমি 72 বছর বয়সে পা দিয়েছি। প্রধান অতিথি সহসভায় এরা সবাই সচিব জনাব মকবুল সাহেব বলেছেন যে উনি 27 বছরের আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছি, শক্তি চেয়েছি, হে আল্লাহ তুমি আমাকে মরহুম শের বাংলাকে ফজলুল হকের দ্বারা নামকরণ করিয়েছ ফজলুল হক। সেই শের বাংলাকে ফজলুল হক নাম করার সময় বলে দিয়েছিলেন আমি শেরে বাংলা হয়েছি, এই ছেলে হবে শেরে দুনিয়া, সে বিশ্বকে নেতৃত্ব দিবে। ইতিহাসে সে আব্রাহাম লিঙ্কন, মা সেতু, চার্চিলকে ছাড়িয়ে যাবে। এই তিনজনের সামনে নিশ্চয়ই নেহরু, গান্ধী, বঙ্গবন্ধু, মোহাম্মদ আলী জিন্না কিচ্ছুই না। তো জানি না আল্লাহ আমাকে কোথাতে কি নেবে। তা আল্লাহকে বলেছি আমাকে 27 বছর তরুণের শক্তি দাও, তীব্রতা দাও, সাহসিকতা দাও। আর 72 বছর বয়সের অভিজ্ঞতা, সততা, বিচক্ষণতা, জনসম্পৃক্ততা, দক্ষতা, এই পদগুলি আমাদেরকে তুমি দাও। আপনারা সেই দোয়া করবেন। আমি কথা লম্বা করব না, আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই গত ফেব্রুয়ারি মাসে 2024 জাতীয় প্রেস ক্লাবে আমি বলেছিলাম আগামী 5 মাসের ভিতর এই ফ্যাসিবাদী সরকার থাকবে না, হাসিনা সরকার থাকবে না। তারিখটা 5 তারিখ হবে। এখানে অনেক উপস্থিত আছে, মিজান শরীফ এখানে আছে, আমার অ্যাডভোকেট আছে, আর এবং ওটা রেকর্ড করা। সেদিন কোনো পত্রিকা সেটা লেখেনি, কিন্তু খেয়াল করে দেখেন 5ই আগস্টই ঘটল। আজ বলে যাচ্ছি আগামী 5 বছরে বাংলাদেশ আজ থেকে 5 গুণ বেশি একটা রাষ্ট্র হবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর প্ল্যান। ঠিকই সীমান্ত হবে আমাদের সেই বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট, এবং বাংলা, বিহার, উড়িষ্যা, চিলাঙ্গি, নেপাল, ভুটান, সিকিম, 7 সিস্টার, এগুলি সব সহ পৃথিবীর 3য় শক্তিশালী দেশ হবে বাংলাদেশ। এই প্ল্যানটা কার? স্বয়ং আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন আমি যখন একটা জাতিকে জাগাতে চাই তখন আমি নিজে পরিকল্পনা করি, আমার পরিকল্পনা নিখুঁত। আমি যাকে দিয়ে যে কাজ করাতে চাই তাকে সেইভাবে গড়ে তুলি। আমি ইদানিং আমি এটা ফেসবুকে দিয়েছি, আরো দিব, দ্বিতীয় পর্বটাও। আমার এই 72 বছর জীবনের 2টি চমৎকার সাক্ষাৎকার প্রখ্যাত সাংবাদিক আশরাফুল ইসলাম উনি লিখেছেন, সাক্ষাৎকার নিয়েছেন, দেখবেন। আজকে আমি আমার প্রবাসী ভাই যিনি খুব শ্রদ্ধা করেন, যিনি আন্তর্জাতিক একটা টকশোতে বলেছিলেন ডাক্তার ইউনূসের পর বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ফজলুল হক। দেশ বিদেশে আমি আমেরিকা থেকে তার কথা শুনি, কংগ্রেসম্যানদের শুনি, প্রবাসীদের মুখে শুনি। আপনারা জানেন 13 বছর বয়সে সাইকেলে ট্যুর শুরু করেছিলাম সারা দেশ। এ পর্যন্ত 110টা দেশ নিয়ে গেছি। আমি একা না, অসংখ্য ছেলে পেলেকে। এবার আমি সিঙ্গাপুর যাচ্ছি, আমাদের ফেনীর দিদার কাদের সাথে যাচ্ছে। ইনশাআল্লাহ আপনাদেরও অনেকে যেতে পারবে। আমাদের ঐক্যের কথা বলি, আমি কিন্তু বেশি চিন্তিত ঐক্যের থেকে অনৈক্যের ব্যাপারে। দেশে আমি ঐক্য দেখছি না, অনৈক্য দেখছি। তার প্রমাণ এত দল। যদি ঐক্যই থাকতো তাহলে তো এত দল হতো না। তাইলে ওই অনৈক্যের মধ্যে দিয়ে নতুন নতুন দল সৃষ্টি হচ্ছে। কিন্তু অপরদিকে আপামর জনসাধারণ এক হয়ে যাচ্ছে। ওই সংখ্যা অনেক বড়। 80% জনগণ রাজনৈতিক দল পছন্দ করে না, এবং তার ঐক্য হচ্ছে। এখানে অনেকেই তার প্রমাণ। আমি রোজা থেকে নিয়ে এই বছর, এই 72 বছর বয়স তখন কাছাকাছি ছিল, 21 জেলা, 71 উপজেলা গিয়েছি,
সাধারণ মানুষ এসপি ডিসি পর্যন্ত মিটিং করেছে। আমার চেয়ে বেশি তথ্য ডিজিডিএফ এর নাই, সেনা প্রধানের কাছে নাই। আমার চেয়ে বেশি তথ্য এনএসআই, এসবি এবং ডাক্তার ইউনুসের কাছে নাই। কারণ ওটা অফিসাররা রিপোর্ট লিখে, একটা থানা একজন দুইজন, এই দেখলে দেখলো, ওইটা অনেক অফিসার বেশি লিখছে, এটা কেটে। আর আমার ডাইরেক্ট কথাগুলি বলা, আমার কথা বলবো না। আল্লাহ পাক বলেছেন তোমরা একটি রজ্জু আবদ্ধ থাকো, একটা রশিতে, দ্বিতীয় কোনো রসুর কথা বলেন নাই। মুসলমান যদি এই প্যালেস্টাইনে স্বাধীন দেখতে চান, বর্বরী চিকিৎসার জবাব দিতে চান, তাহলে আপনারা ঐক্যবদ্ধ হন। অনৈক্য কিভাবে সমাধান করেছে শুনবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি সারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছেন। বাঘের ছাগলকে এক ঘাটে পানি খাইয়েছে। উনি দেখলেন 4 সাহাবা 4 ধরনের মত দিচ্ছেন, 4 সাহাবাই বলতেছে আমার মত ঠিক, উনি আমার মত ঠিক। তারপরে খলিফার কাছে গেলেন, কি আপনারা এক হতে পারেন না? বলে যে না, আমারটাই যা যা ঠিক, আপনি এখন যা ফয়সালা করেন। দাঁড়ান, আসতেছি। ভিতরে গিয়ে বাসায় তালোয়ারটা এনে এক কোপে 4 সাহাবার কল্যাণ আমরা দিলেন। আমি এটা কি করলেন? এরা ভালো সাহাবা সব। বলে তোমরা কি কোরআন শরীফে পড়ো নাই? আল্লাহ বলেছেন সমাজে বিভেদ সৃষ্টি, দাঙ্গা হাঙ্গামা, মানুষ হত্যার চেয়ে মহাপাপ। এই 4টা সাহাবা সব ভালো, কিন্তু শয়তান ভর করেছে। এরা তো মুসলিম জাতকে 4 ভাগে ভাগ করে দিয়েছে। তাই আমি 4টাকে খতম করে দিলাম, দেখি কে ভাগ করবে। আপনাকে বলে রাখছি, আগামী দিনে সবাই দোয়া করেন হযরত ওমর ফারুকের মতো একজন নেতা বাংলাদেশে, এবং উনি আসবে। মোদীকেও ভারতের জ্যোতির্বিদ এবং ঠাকুররা জানিয়ে দিয়েছে, मोदी जी दुनिया के अवतार तुम नहीं हो, जो आ रहा ये 25 साल में, ये 25 সালেই তার জাগরণ উঠবে। তার জন্ম হয়েছে বাংলাদেশে, সে আসতেছে। তো মোদি বাংলাদেশে কয়বার আসছে? যে আসতেছে এ তো ভারতবর্ষে 300 বার আল্লাহ তাকে নিচ্ছে। মোদির চেয়ে ভালো হিন্দি জানে। 60 বছরে যার একটা পয়সা ছাড়া আপনার 60 লক্ষ সদস্য সদস্য, এই যে তরুণ চলে আসে। বিধান শরীফের কথা আমি বাদে দিলাম, এ তো 80 বছর, এখানে আরো অনেকে আছে। এই তরুণরা আসছেন, আমার আপারা আসছেন। আমি জন্ম পালন করে দেখি কারা করে, যেমন এরা করলো, তরুণ সঙ্গে 10 তারিখ করতেছে না। আমি পয়সা দিয়ে তো জন্মদিন পালন করিনি। ওই পাবেন এত ভালোবাসে, এই আমার আতা ভাই, এই যে আমার প্রধান অতিথি আসছেন আসাদ ভাই, এরা সবাই হাইয়াল সালা, নামাজ পড়ুন, হাইয়াল ফালা, কল্যাণে কাজ, জনগণের মাঠে যান, গাছ লাগান, স্কুল করেন, বৃক্ষরোপণ করেন, হাল খনন করেন। আজকে যত লোক, লক্ষ লক্ষ লোক খালেদা জিয়াকে স্বাগতায় ধন্যবাদ, কিন্তু জিয়ার আদর্শের মৃত্যু ঘটিয়ে দিয়েছে। কারণ এই লক্ষ লক্ষ লোক যদি বলতো আমরা যার যার গ্রামে থেকে খালেদা জিয়ার আগমন উপলক্ষে আমরা 1 কোটি গাছ লাগাবো, দেখতেন বিএনপি কেমন করে যান। আমরা ভাঙ্গা রাস্তাগুলি মেরামত করব, দেখতেন কি করতো। যাই হোক, আমি শহীদ জিয়াউর রহমান খালেদা জিয়ার চেয়ে বেশি চিনি। মানে কেমনে? উনি যখন ক্যাপ্টেন তখন থেকে আমার পরিচয়। আমি কোনো দল করি না, কিন্তু জিয়ার মতো সৎ লোক খুব কম দেখি। আমি ওই সরকার আমলেও জিয়ার নাম দিতাম, আজও বলি বঙ্গবন্ধু জিয়াউর রহমান, শেরে বাংলাকে ফজল হোসেন, শহীদ সরদি, মাওলানা ভাসানী, নওয়াজ সলিমুল্লাহ, হাফেজ হুজুর, জেনারেল ওসমানী, কর্নেল সাহেব, খালেদ মোশাররফ, কোনো নেতাকে ভোলা যাবে না। কমরেড মনি সিং, ভুল ভ্রান্তি যার থাকুক, খবরদার হে তরুণ, তোমাদের 2টি জিনিস মনে করিয়ে দিই, বিশেষ করে যারা আজকে তরুণ রাজনেতৃত্বে দিচ্ছে, বেয়াদব হয়েও না আর দুর্নীতি করো না। তা না হলে যারা আউট হয়েছে তাদের চেয়ে তোমাদের পরিণতি অত্যন্ত খারাপ হবে। বৃদ্ধের যুক্তি, যুবকের শক্তি, এ দুয়ের মিলনে দেশের উন্নতি। আমি নজরুল আমাদের প্রেরণা। আমি শুধু নজরুলকে জাতীয় কবি বলি না, আমি নজরুলকে বিশ্বকবি বলি। আমি পৃথিবী আজ থেকে নয়, 18 বছর বয়সে যখন ইংল্যান্ডে গিয়েছি
তখনও আমি নজরুলের কবিতা আবৃত্তি করেছি। দেখেছি যুগোস্লাভিয়ায়, ইংল্যান্ডে অনেক কবি সাহিত্যিক জড়িয়ে ধরছে। ইউ অনলি সে পিপল ঠাকুর, বাট ইউ মেনশন নজরুল। অফকোর্স নজরুলের চিন্তা চেতনা মেহনত মানুষের জন্য আর কেউ এত লেখেনি। রবীন্দ্রনাথের চেয়ে উনি বেশি লিখেছে, টার্কি দিয়েছে, ইরান দিয়েছে। আল্লাহ যদি আমাদেরকে শক্তি দেয় তাহলে নজরুলের এই লেখনীগুলি বিভিন্ন ভাষা অনুবাদ করে দুনিয়াকে দেখাবো এবং ইনশাআল্লাহ মরণোত্তর বিশ্বকবি নজরুলকে আমরা আদায় করে যাব। এরপর আমার বোনের আছে, তুলনামূলক ভাবে আজকে আমাদের বোনের উপস্থিতি অনেক ভালো। অনেক অনুষ্ঠানে দেখি 100-200 মহিলা গোনা 3-4-5, আর এখানে 20 জনের মতো দেখলাম মহিলা। অলরেডি একজন তো চলে গেছে, মহিলা 5, এবং তারা ভবিষ্যৎ। যে ছেলেটা নজরুল আবৃত্তি করলো, ওর চেহারার ভিতর ছেলেটা কোথায় আছে দেখি, দাঁড়াতো বাবা, তুমি যে কবিতা আবৃত্তি করলা, আসো আসো এখানে। হ্যাঁ, এই ছেলেটার ভিতর আমাকেও ছোট্ট বয়সে এরকম শেরে বাংলাকে ফজলুল দোয়া দিয়েছিল। এই ছেলের ভিতর বিরাট প্রতিভা আছে, ওকে আমি দোয়া দিলাম এই ছেলে একদিন বিশ্ববিখ্যাত হবে। এই ছেলের মাকে বলছি ওকে লেখাপড়া করাবেন, নামাজ পড়াবেন, ধূমপান করবে না, দুর্নীতি করবে না। থ্যাংক ইউ তোমাকে আব্বু। হ্যাঁ, আমার নাতনি হয়েছে ছোট, তুমিও বলতে গেলে কি বলবো, ভাগ নাই, যেহেতু তোমার আম্মাকে বল। যাই হোক, আমি এখন আর 1 মিনিট বলবো। কান্ডারিবিহীন নৌকা চললে মুশকিল। আজকে জাতীয় কোনো সঠিক নেতৃত্ব নাই। কান্ডারিবিহীন জাতি। নামাজ পড়েন, আল্লাহর কাছে চান, আমার জাতীয় নেতাকে তুমি দেখিয়ে দাও, আপনাকে আল্লাহ ছবি দেখিয়ে দিবেন। আমরা আগামী দিনে গ্রামে গ্রামে যাচ্ছি, আমরা সকল দলের সঙ্গে বসবো। রহিম ভাই যেমন তাদের স্বতন্ত্র প্রার্থী পরিষদ উপদেষ্টা করেছেন, আবার আরেকটি গ্রুপ খুব বড় মাদারল্যান্ড পার্টি, ওরা আমাকে উপদেষ্টা করেছে। আমি কোনো দল করি না, কিন্তু আমি জাতীয় তরুণ সংঘ 60 লক্ষকে 1 কোটি করবে এই বছরের ভিতরে। প্রত্যেক গ্রামে চলেন যাই, প্রবাসীরাও হেল্প করবে। যেখানে ভাঙ্গা মসজিদ দেখবো নিরাময় করব, যেখানে মাদ্রাসা ঠিক মতো চলে না টিনের ব্যবস্থা করব, এবং আমরা গাছ লাগাবো, ভাঙ্গা রাস্তাঘাট নির্মাণ করবো, সাঁকর নির্মাণ করবো। আর কর্পোরেটদের বলবো তোমরা ডিস্কো আর কনসার্ট করার জন্য 50 কোটি 20 কোটি টাকা ছুঁয়ে আমাদের ছেলেদের চরিত্র নষ্ট করো। ক্রিকেট ফুটবল টুর্নামেন্টের মানে শত শত কোটি টাকা সরকার তুমি নষ্ট করো, আল্লাহর কাছে টাকা থাকবা। এত খেলাধুলা কনসার্ট করে হাসিনা টিকতে পারেনি। ডক্টর ইউনূস অশনি সংকেত আপনি দেন সেনাবাহিনী 50 কোটি টাকার কাজ পেয়েছে, তারা 25 কোটি শেষ করেছে। একটা তালি দেন সেনাবাহিনীকে। অবসরপ্রাপ্ত সরকারি, সামরিক, বেসরকারি এবং সবাইকে কাজে লাগান, তরুণদের কাজে লাগান। আমাদের 300 কোটি টাকা দিলে আমি বলে দিচ্ছি 3000 কোটি টাকার আমরা কাজ করব। বলে কেমনে? এই ছেলে পেলেদের দ্বারা ছোট ছোট হাঁস মুরগি খাবার, 10টা 12টা গরু আছে, এই গরুগুলিকে একটা খামার করব, ছোট ছোট ঘর করে দিব। তোমার 10টা করিবেন, 12টা রইবেন, যদুর 15টা, এইভাবে দেখা যাবে 400-500 গরু একটা গরু খামার ওই গ্রামেই হয়ে। এটা আমি প্র্যাকটিক্যাল বহু জায়গায় করেছি। আমি সিঙ্গাপুর যাচ্ছি, জাস্টিস মিনিস্টার, হোম মিনিস্টারের সঙ্গে মিটিং আছে। পৃথিবী খুব দৃষ্টি দিচ্ছে, স্টাডি করতেছে যে জাতীয় কোথায়। আপনি জানেন কত সেনা প্রধান, বিমান বাহিনী প্রধান রিটায়ার করেছেন এই তরুণ সঙ্গে, এবং আজকে ক্ষমতাসীন বিভিন্ন বাহিনীর প্রধান, তার সরকারি কর্মচারী, অ্যাডভোকেট। দুঃখটা কি জানেন? আজকে যেমন মকবুল সাহেব বলে গেলেন, এই সত্য কথাগুলি এরা বলে না, যে এদের প্রথম জীবনে আজকে প্রধান নির্বাচন কমিশনার 1972 সনে, 75 সনে আমরা চট্টগ্রামে 8 মাইল রাস্তা নির্মাণ করেছিলাম। ডাক্তার ইউনূস দেখতে গিয়েছিলেন।
না, তিনি তখন কোনো বড় কিছু না। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সাইফুদ্দিন সাহেব আর স্বনির্ভর সচিব মাহবুব আলম চাষি গিয়েছিলেন এই ডাক্তার ইউনুসকে, তখন উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন সহকারী অধ্যাপক, 72 জন উনি তরুণ সঙ্গে গিয়েছিলেন। আমি আবারও ডক্টর ইউনুস সাহেব বলছি, জনসম্পৃক্ততা বাড়ান, ভালো লোকদের নিয়ে দেশ শাসন আনেন। আপনার সবচেয়ে বড় সংস্কার হবে সৎ, দক্ষ, জ্ঞানী, গুণী লোকদের জনপ্রতিনিধি নির্বাচিত করান, পরিবেশ সৃষ্টি করুন, সংস্কার করুন। নতুন বোতলে পুরাতন মদ বলে লাভ হবে না। যারা ঘোরাঘুরি করছে আর বিচারে কথা বলে, সত্যিকার বিচারক হইলে শুধু আওয়ামী লীগ নয়, বিএনপিরা বলে, এরশাদ সাহেবেরা বলে, ওইখানেও 2 নম্বরই নির্বাচন হয়েছে, এবং ওয়ার্ড 11 এরা বলে যা কিছু ঘটেছে। এই সব কয়টা চুল চেরা বিচার করেন। যদি বুকে পাটা থেকে ঘোষণা করে, আমি ঘোষণা করে দিলাম জনগণ এক হো, এই সব কয়টা বিচার করে ছাড়বো। 1 কোটি যুবক না 2 কোটি যুবকের কর্মসংস্থান কোথায়? আমরা ইনশাআল্লাহ 4 লক্ষ মসজিদকে প্রাইমারি স্কুল বানাবো। 5 জন করে নতুন শিক্ষক দিলে 20 লক্ষ টিচার হবে। শহরে চাপ থাকবে না। 8,000 কোটি টাকা আছে বিল্ডিং বানাবার জন্য, ওই টাকা দিয়ে 20 লক্ষ ছেলেকে বেতন দিই। আর 80,000 যে প্রাইমারি স্কুল বিল্ডিং আছে, 20,000 কৃষি স্কুল বানান, 20,000 মেডিকেল স্কুল বানান, 20,000 কারিগরি স্কুল বানান। সারা দুনিয়া দক্ষ লোক যাবে। শিশু বয়স থেকে বাচ্চারা বাংলা, আরবি, ইংলিশ এবং আরেকটা ভাষা, হয় চাইনিজ, ফ্রেঞ্চ, নয় রাশিয়ান, যেটা ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলিতে করে। বড় বড় পরিত্যক্ত মিল কারখানা বেকার যুবকদের বুঝিয়ে দেবো। 500 যুবক এক একটা কারখানা দেবে, 500 থেকে 1000। ওরা এটা ভোগ করতে পারবে, আওয়ামী লীগ আমলের মতো বিক্রি করতে পারবে না। ওরা উৎপাদন বাড়াবে, সরকার কারিগরি দেবে, পুঁজি দিবে। দেখেন এই মিল কারখানাগুলি কেমন উঠে। বিলাসিতা বন্ধ করেন। আগামী 10 দিন সরকার ছুটি দিয়েছে জাতিটাকে অকর্ম করার জন্য। না, এই 10 দিন গ্রামে গিয়ে ভালো কথা, গ্রামের লোককে কোরবানি খাওয়াবেন ভালো, কিন্তু এই 10 দিনের ভিতরে গ্রামের রাস্তা একটু মেরামত করেন না, গাছ লাগান না, মানুষজনকে বুঝান, নারীদেরকে কাজে লাগান। মায়ের জাতকে শ্রদ্ধা করে শুনতেন। নারীর ধর্ষণ বন্ধ করে দেন। কোনো ব্যভিচারকে সহ্য করা যাবে না। গার্মেন্টস শ্রমিক সহ কোনো অবলা নারীর উপর হাইজ্যাকিং করা, ধর্ষণ করা চলবে না। এই ধরনের মনোভাব করে তুলে, পাশাপাশি সর্বপ্রকার অপচয় বন্ধ করে। আমাদের যে প্যাকেট বোতল ফেলে দেই, আমি নিজে আমার বাসার কম্পাউন্ডে যা ওইটি বিক্রি করে দেখি মাসে 2,000-3,000 টাকা আমি এগুলি মাদ্রাসায় দান করে দিই। এক্সপার্টরা বলেছে এই বোতল যদি সারা দেশে সংগ্রহ করতো, রিসাইকেলিং করতো, বাক্সগুলি 18,000 কোটি টাকায় হতো। বর্জ্য। আপা, খুব সুন্দর আপনার চেহারা, আপনি ভালো করে চিনেন। সুন্দর চেহারা দিয়ে দেশ গড়া যায় না। আব্রাহাম লিঙ্কন সুন্দর চেহারা প্রেসিডেন্ট ছিলেন না। পথে নামেন, আপনাকে নিজে বলেছি। আসেন, আমি তরুণদের নিয়ে কাজ করব। যাক, আমি কথা আর বাড়াতে চাই না। এই ঘামের ভিতরে আপনারা আসছেন, এটা যেন মুক্তিযুদ্ধকে স্মরণ করিয়ে দেয়। যুদ্ধের ময়দানেও পাতি ছিল না, অন্ধকারে স্বাধীন বাংলা বেতার শুনত। আমি মনে করি নজরুলকে অহরহ আমাদের জীবন্ত রাখতে হবে, আমরা স্মরণ করি। এবং আগামীতে নজরুলের অনুষ্ঠান যাতে আরো ব্যাপকভাবে করা যায় এই চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয় কবি তথা আমার দৃষ্টিতে বিশ্বকবি কাজী নজরুল ইসলাম জিন্দাবাদ। জাতীয় তরুণ সংঘ জিন্দাবাদ। বিদ্রোহিতা নজরুল সেন্টার জিন্দাবাদ। জাতীয় তরুণ সংঘ যে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভাই ক্লিন্টন পাভেলকে অনেক অনেক ধন্যবাদ। আর আয়োজন করেছেন আমার বন্ধু ভাই, ওনার মহেশখালীও গিয়েছি, আশা ভাই এবং তার সঙ্গী সাথীরা যারা এটা আয়োজন করেছেন তাদের ধন্যবাদ।